বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে আমি বলেছিলাম আপনাদেরকে যে একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে ক্লাস নিব। আপনারা জানেন যে কালকে গ্রেপ্তার হয়েছে অং সান সুচি। আনুষ্ঠানিকভাবে এটা আজকে জানানো হয়েছে। এখন পরিস্থিতিটা এইরকম যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আপনার বলা হয়েছে যে 4 মার্কস সাম্প্রতিক এবং চলমান থেকে 4 মার্কস আসবে। এটা বলা হয়েছে প্রিলিমিনারিতে। অনেক ক্ষেত্রে সেগুলো 6 মার্কস পর্যন্ত অতিক্রম করে। আবার আপনার বিসিএস রিটার্ন, তারপরে ভাইবার জন্য অনেকে মনোনীত হয়েছে। সব মিলে রিজিওনাল এজেন্সি অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট হিসেবে বাংলাদেশের জন্য, বিশেষ করে বাংলাদেশের জন্য আপনার কনফ্লিক্টিং জোন হিসেবে মিয়ানমার, ক্রিটিক্যাল ডিপ্লোমেসির জন্য ইন্ডিয়া, আর টোটাল পলিটিক্যাল রেগুলেশনের জন্য, পলিটিক্যাল রেগুলেশন অ্যান্ড কন্ট্রোলের জন্য চায়না ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার্স। অ্যাকচুয়ালি আমরা রোহিঙ্গা ইস্যু করে উই হ্যাভ বিন সাফারিং সো মাচ। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অং সান সুচির দোষারোপ করছি। Okay, she may be a little bit of guilt. Sometimes we are blaming and we are massacring by our mouth, our big mouth, to the Myanmar general. Yes, he got have a lots of guilt. He is a culprit, one of the mastermind. But everyone forget that China is mostly dominated by Myanmar is mostly dominated by China and India. সাপোজ আপনি এই বিষয়টা যদি না বুঝেন, ইকোনমিক ইন্টারেস্টটা যদি না বুঝেন, তাহলে আপনি রোহিঙ্গা এথনিক ক্লিনজিংটা কিছুই বুঝতে পারবেন না। তো জেনারেলি আজকে আমি অত্যন্ত ক্রিটিক্যাল একটা ক্লাস নিব অল্প সময়ের জন্য। আপনাদেরকে এটা বুঝতে হবে, খুব গুরুত্বপূর্ণ। জেনারেলি আপনি যদি চিন্তা করেন, বোর্ডের দিকে তাকালেই বুঝতে পারবেন। তাহলে এই অঞ্চলের রাইজিং সুপার পাওয়ার অবভিয়াসলি বিয়ন্ড ডাউট ইটস এ চায়না। এখন প্রবলেম যেখানে দাঁড়িয়ে গেছে, 4টা পাওয়ার মোটামুটি সমগ্র পৃথিবীতে 4টা পাওয়ারের কমন ইন্টারেস্ট হচ্ছে, কমন অপোনেন্ট হচ্ছে চায়না। এই 4টা পাওয়ার হচ্ছে ইউএসএ, ইন্ডিয়া, Australia and Japan. Unfortunately, all the 4 powers are strengthful and capable to cope with China. এর মধ্যে জাপান বুঝতে পেরেছে যে রিজিওনাল পাওয়ার হিসেবে চায়না অনেক উপরে উঠে যাচ্ছে, সুতরাং we should have to minimize our conflict and crisis with China. যদিও জাপান অনেকাংশে ইউএসএ দ্বারা নিয়ন্ত্রিত হতো। অস্ট্রেলিয়া ইজ এ ফার মোর পার্ট অফ সাউথ চাইনা সি। ইট গটন হ্যাভ দ্যাট কাইন্ড অফ স্ট্রেংথ অ্যান্ড পপুলেশন অ্যান্ড ইনফ্লুয়েন্স অল ওভার দ্য ওয়ার্ল্ড। বাকি থাকলো ইন্ডিয়া। মেয়ার সেমার বলেছিলেন, ইউএস এর সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল রিলেশনস এবং ডিপ্লোম্যাটিক এক্সপার্ট জন মেয়ার সেমার বলেছিলেন, China got to have all that potential, all that capacity and capability to be an equal opponent of the United States of America. After the departure of Soviet Union in 1991, only China have that kind of potentiality to cope against United States of America. And China got to have all types of strength and ability to be another USA, more than another USA. Except war, USA can't halt the movement, the progress to be a superpower
to be a economic giant of this Chinese race. কোনোভাবেই চায়নাকে প্রতিহত করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা আমেরিকার মতো শক্তিশালী হতে, এক্সেপ্ট ওয়ার। কিন্তু চায়নার মূল পলিসি যেটা, হেপিং জুকে ডেভেলপ প্রোগ্রেস উইথ এ পিসফুল ওয়ে। চায়না জানে যে আমি যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে জড়াইলে আমি যুক্তরাষ্ট্রের সাথে টিকতে পারবো না, সুতরাং চীন কোনোভাবেই যুদ্ধে জড়াইবে না। এখন চীনের এই অঞ্চলের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিটা আপনাকে বুঝতে হবে। এখানে চীনের কুনমিন্টাং This is Myanmar. এখন সাপোজ এই অঞ্চলের সবচেয়ে বড় নেটওয়ার্কিং, কমিউনিকেশন, ডিপ্লোম্যাটিক অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস স্ট্র্যাটেজি বেসড আপন BCIM, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার ইকোনমিক করিডোর। এখান থেকে চায়নার কুনমিংটাং থেকে শুরু করে এখানে মিয়ানমারের সিটওয়ে হয়ে বাংলাদেশ দিয়ে ঢুকে এখানে কলকাতা। তাহলে এটা কলকাতা, এটা সিটওয়ে, আর এটা চীনের কুনমিংটাং। This is the realistic strategy, and its mastermind was beyond doubt China. কারণ আরেকটা সুপার পাওয়ার হওয়ার জন্য দরকার ইকোনমিক স্ট্রেংথ, প্রোডাকশন। আর এই প্রোডাকশনের জন্য যে মূল কম্পোনেন্টটা দরকার, ফুয়েল, এইটাই হচ্ছে শর্টেজ হচ্ছে কার? চীনের তেমন নিজস্ব এরকম পম্পাস এবং বিগ ব্যানারের তেল খনি নাই। এখন চীন যে মধ্যপ্রাচ্যের তেল ব্যবহার করে, দিস ইজ ভেরি ভালনারেবল অ্যান্ড ভলাটাইল এরিয়া। এই তেল খনির অধিকাংশের নিয়ন্ত্রণই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বলয়গুলো। সুতরাং চীনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কি? জ্বালানি। আর এই জ্বালানির জন্য সবচেয়ে বড় মাধ্যম হিসেবে চীন খুঁজে নিয়েছে মিয়ানমারের সিটওয়েকে। 18 ট্রিলিয়ন কিউবিক ঘনফুট গ্যাস আছে কার? মিয়ানমারের সিটওয়েতে আবিষ্কৃত হয়েছে। সুতরাং চীন চিন্তা করছে আমি এই দিক দিয়ে মালাক্কা প্রণালী দিয়ে যাই, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র আমাকে ভারতকে নিয়ে বাধা দিবে, সুতরাং এইটা আমি না করে চীন থেকে সরাসরি এই কুনমিংটাং দিয়ে সিটওয়ে থেকে প্রাকৃতিক গ্যাস নেবে। এই ব্যাপারে ভারতকে কনভিন্স করে ফেলেছে চায়না। এই জন্য নরেন্দ্র মোদী এবং শি জিনপিং প্রায় একত্রিত হচ্ছে, হাত মিলাচ্ছে। নরেন্দ্র মোদী শি জিনপিংকে তার চরকা ঘোরানো দেখাচ্ছে, নানা রকম কাহিনী, কিসা কাহিনী। এর মূল কারণই হচ্ছে ইকোনমিক ডিপ্লোম্যাসি। কলকাতাও এখান থেকে সিটওয়ে থেকে কি করবে? প্রাকৃতিক গ্যাস নেবে। আর বাংলাদেশের 26টি গ্যাস খনির মধ্যে 3টি গ্যাস খনি হচ্ছে সমুদ্র থেকে অনেক পরিমাণ তেল উত্তোলন করে দেখিয়েছে ইটস এ প্রসপারাস জোন। এরপরে আপনার ইটলস এবং পিসিএ যে রায়টা দিল, এই রায়টা অনুযায়ী বাংলাদেশ সমুদ্রকে 26টি ব্লকে 28টি ব্লকে বিভক্ত করেছে। স্থলভাগের 26টি, সমুদ্রের 28টি, তার মানে প্রায় 54টি ব্লক। এই 54টি ব্লক থেকে একটা বিশাল অঙ্কের
প্রাকৃতিক গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে। সো these two mighty superpower, I should have to tell bloody superpower, but I am not telling that. I'm not telling that these are the bloody superpower, but I am telling only mighty superpower. এই চীন এবং রাইজিং সুপার পাওয়ার ভারত দুইজন মিলে নেগোশিয়েট করেছে সিট ওয়ে থেকে তারা কি করবে, তেল উত্তোলন করবে এবং ভেজে খাবে দুইটা দেশ। ভেজে খাচ্ছে মিয়ানমারকে যেভাবে, আনফরচুনেটলি হয়তো আমাদেরকেও কি করতে পারে। দেন হোয়াটস দ্য প্রবলেম? হোয়াটস দ্য প্রবলেম? এই ইকোনমিক করিডোরের বাইরেও ভারতের একটা নির্দিষ্ট প্ল্যান আছে। ভারতের একটা নির্দিষ্ট প্ল্যান আছে কলকাতা থেকে সিটওয়ে পর্যন্ত একটা করিডোর। দিস ইজ কল্ড ট্রানজিট, নট করিডোর, দিস ইজ ট্রানজিট। এই ট্রানজিটের মাধ্যমে গ্যাস পাইপ লাইন দিয়ে সিটওয়ে থেকে কলকাতায় কি করবে, গ্যাস নিবে এবং সমগ্র ভারতে ছড়িয়ে দিবে। এই যে দেখলাম না, সিঙ্গুরে ইন্ডাস্ট্রি করবে, মমতা ব্যানার্জি বাধা দিল টাটাকে, পশ্চিমবঙ্গকে ঘিরে বিশাল একটা ইকোনমিক জোন হবে। These all are not Ethiopian scheme. It was calculated system, and the mastermind was Xi Jinping and Narendra Modi. Moreover, কুনমিন্টন থেকে চীনের একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি আছে সিটওয়েতে কানেক্টিভিটি। এখন হোয়াট দ্য সিটওয়ে রিয়ালি ইজ? সিটওয়ে হচ্ছে আরাকানের রাজধানী। সিটওয়ে হচ্ছে আরাকানের রাজধানী। An approximate 135 ethnic group, Rohingya is one of them. Those are inhabitants of Arakan Rakhine state nearby Sitwe. রোহিঙ্গাদেরকে ভালনারেবল মনে করে কারা? ইন্ডিয়া, চায়না, মিয়ানমার, ইভেন বাংলাদেশ ইন ফিউ কেসেস। কারণ কি? লাওস, কম্বোডিয়া, মিয়ানমার, এইটাকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল। আলতাই, ইয়াবলেনয়, আরাকান, এই পর্বতগুলোর মাঝে অত্যন্ত দুর্গম, একেবারে সবুজ বিশাল বিশাল গাছে ঘেরায় পার্বত্য অঞ্চল, পার্বত্য ঝর্ণা, নদী দ্বারা বেষ্টিত। আপনারা জানেন অনেক উপর থেকে, বিমান থেকে, খুব কাছে থেকে ড্রোন দিয়েও নিচে কি আছে দেখা যায় না। আপনারা দেখলেন না ভিয়েতনাম যুদ্ধে এত চেষ্টা করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স হারাইতে পারল না ভিয়েতনামকে, ফর ইটস ন্যাচারাল জিওগ্রাফি অ্যান্ড জিওপলিটিক্স। সুতরাং এই পথ দিয়ে সবচেয়ে বড় অস্ত্র এবং ড্রাগ চোরাচালান হয়। লাওস, কম্বোডিয়া অ্যান্ড মিয়ানমার। আপনারা জানেন বাংলাদেশে 10 ট্রাক 12 ট্রাক অস্ত্র ধরা পড়লো, টমি মিয়া নাটক, নানা রকম কাহিনী হয়। ভারতের দাবি, এবং দিস ইজ ফ্যাক্ট, এই অস্ত্রগুলো আরাকান হয়ে ত্রিপুরা হয়ে চলে যায় কাশ্মীর, তারপর থেকে সেই শুরু করে সিকিম, 7 সিস্টার্স এর রিবেলারদের কাছে, এখান থেকে কাশ্মীর থেকে চলে যায় আফগানিস্তান হয়ে মধ্য এশিয়ায়। তাহলে ভারত, চীন এবং মিয়ানমারের দাবি এই রুটে, এই আরাকান রুটে এই স্মাগলিং এর সাথে জড়িত হচ্ছে রোহিঙ্গারা। তাহলে এখানে সিটওয়েতে চায়না একটা বিরাট ইকোনমিক ইন্টারেস্ট ক্যারি করছে, ভারত একটা বিরাট ইকোনমিক ইন্টারেস্ট ক্যারি করছে, এবং এদের চোখে একটা ভালনারেবল জনগোষ্ঠী বাস করছে, কারা? রোহিঙ্গারা। মিয়ানমারের দৃষ্টিতে এই রোহিঙ্গারা হচ্ছে নোয়াখাইলা মানুষ, কিছু কিছু আছে হচ্ছে চাটগাইয়া মানুষ, তাদের ভাষার সাথে নোয়াখালীর ভাষা অনেক মিলে, চিটাগংয়ের ভাষা অনেক মিলে। দে আর ফ্রম বাংলাদেশ অ্যান্ড দে আর ভেরি জাঙ্কি অ্যান্ড ভেরি রিভলভিং পিপল। They are fickle-minded and their intention is so much flexible. They can do or undo any kind of things with the interest of money only. They are the smuggler, they are the Yaba trafficker, they are human traffickers. So many
accusation against this ethnic cult রোহিঙ্গা। তাদেরকে নাগরিকত্ব দিচ্ছে না। আপনারা জানেন হচ্ছে 1962 থেকে মিয়ানমার সামরিক বাহিনী ক্ষমতায় আছে, এখনো সামরিক বাহিনী ক্ষমতায় আছে। সূচির থাকা এটা একটা নাটক। আবার সূচি ক্ষমতায় আসলো 2015 সালে, সূচিকে প্রেসিডেন্ট হতে দিল না। অ্যাকিউজিশন হচ্ছে যে সূচির ছেলেমেয়েরা বিদেশি নাগরিক, সুতরাং সূচিকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। আবার সূচি বিজয়ী হলো, আবার দেখলেন সূচিকে অ্যারেস্ট করলো। মিয়ানমারের পার্লামেন্টে 1/4 আসন আছে, এটা সেনাবাহিনী রিজার্ভ করে। সো হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য পার্লামেন্ট, ইন দ্য পলিটিক্স? All the military gent and personnel are totally aware of it. এবং they are working within the interest of China and India. তাহলে আপনার বক্তব্য, আপনি বলতে পারেন যে হচ্ছে এখানে কলকাতার সাথে সিটওয়ে, কুনমিনটাংয়ের সাথে সিটওয়ে, সুতরাং সেপারেট ইন্টারেস্ট কার? মিয়ানমারের এবং ভারতের। সাইমultaneously বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার যে ইকোনমিক করিডোর, তারা নেক্সট সিটওয়ের পরবর্তী, মিয়ানমারের পরবর্তী প্রে হিসেবে বাংলাদেশকে দেখছে ন্যাচারাল গ্যাস ক্ষেত্র হিসেবে জ্বালানির জন্য। এই দিক দিয়ে স্টেট অফ মালাক্কা দিয়ে না গিয়ে সরাসরি এখান থেকে গ্যাস নেবে চীন। যে মাল চায়না বেশি দিন যায় না। চীন ইজ এ ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি অফ দ্য ওয়ার্ল্ড। 25%-এর বেশি পলিউশন তারা করছে। দে আর নট অ্যাওয়ার অফ দ্য global pollution and anything else. They just only know their interest. Chinese people are very self-centered. After 21st century, very beginning, first decade of 21st century, Chinese people are spread out all over this planet of the earth. Before this 21st century, Chinese people were really self-centered. তাহলে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশে চীনের কি পরিমাণ ইন্টারেস্ট থাকতে পারে, কি পরিমাণ ইন্টারেস্ট বাংলাদেশে চীনের থাকতে পারে। বাংলাদেশের প্রায় সব মেগা প্রজেক্টই হচ্ছে চীনের। এখন বাংলাদেশ তার ডিপ্লোমেসিটা ভারত থেকে চীনের দিকে করছে। 2001 সালে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছিল ইস্ট লুকিং পলিসি, যে আমরা আমাদের কূটনীতিটাকে বেছে নিব প্রাচ্যের দিকে। কারণ বাংলাদেশকে বলা হতো বাংলাদেশি ফরেন পলিসি ইজ ডান্সিং উইথ দ্য টিউন অফ সুপার পাওয়াররা বাঁশি বাজায়, বাংলাদেশ হচ্ছে সাপের মতো নাচে, এর বাইরে কিছু না। কিন্তু 21st সেঞ্চুরি এসেই বাংলাদেশ কি করলো? তার কূটনীতিটা নিয়ে গেল কোথায়? 2001-এ কূটনীতিটা নিয়ে গেল প্রাচ্যমুখী, ইস্ট লুকিং পলিসি। অর্থাৎ 21st century's বাংলাদেশি ডিপ্লোমেসি উড বি ইস্ট বেস্ট। কারণ আমেরিকা আমাদেরকে 10 টাকা খয়রাত করলে 10,000 টাকার কি করে? হেদায়েত নসিহত করে, এবং না মানলে পানিশ করে, থ্রেট করে, ধমক দেয়। We got to have sovereignty. We got to have total internal control, and we should have to out of external influence. কিন্তু যুক্তরাষ্ট্র ওই যে খয়রাতগুলো এমনভাবে করে যে সেই খয়রাত নিয়ে আমরা কোনো লাভবান হতে পারি না। আমাদেরকে ছোট মাছ দিবে, কিন্তু আমাদেরকে জাল দিবে না, আমাদেরকে মাছ ধরা শেখাবে না, এবং প্রতিটা ব্যাপারে ইন্টারফেয়ার করবে। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা নো এভরিথিং অ্যান্ড ট্রাই টু কন্ট্রোল এভরিওয়ান। তাহলে বাংলাদেশ চিন্তা করলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে থেকে আমাদের কিছুই হচ্ছে না, ওয়েস্ট ডিপ্লোমেসি থেকে আমাদের কিছুই হচ্ছে না। সৌদি আরব তাও খোরমা খেজুর উর্দুম্বার মাংস দেয়। এরা হচ্ছে ছোটখাটো করে টাকা পয়সা দেয়, বলে হচ্ছে এইডসের জন্য প্রস্টিটিউটদেরকে রিহ্যাবিলেট করা বদলে এইডসের জন্য বলে মাস অ্যাওয়ার করো। কি করো? ঢাকা বিশ্ববিদ্যালয় সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন করো, বড় বড় এলিট পার্সনদেরকে নিয়ে এসে কি করো? সেমিনার সিম্পোজিয়াম করে বিলিয়ন টাকা খরচ করো। অথচ এইডসের মূল কারণ হচ্ছে ভ্রাম্যমান পতিতা প্রস্টিটিউটগুলো, তাদেরকে রিহ্যাবিলেট করলে এইডস অনেকটা কমে যাবে। কিন্তু ইউএসএ আমাদেরকে টাকা ধার দিক, খয়রাত দিক, এইড দিক,
কিন্তু আমাদের পছন্দ মতো আমাদেরকে কাজ করতে দিবে না। ক্রিটিকরা বলে যে তারা টাকা দেয় ঠিকই, কিন্তু আমরা যাতে কাজে না লাগাইতে পারি এই জন্য তারা উল্টা প্রেশার দেয়। অনলি ওয়ার আর নো হোয়ার দ্য সুইস পিঞ্চেস। তো আমরা কূটনীতি পূর্বমুখী করে নিলাম। পূর্বমুখী কূটনীতির একটা লাভ হচ্ছে কি, যে জাপান জাইকার মাধ্যমে সবচেয়ে বেশি ফরেন এইড দিয়ে থাকে বাংলাদেশে, কিন্তু জাপান তেমন কোনো ইন্টারফেয়ার করে না বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, পলিটিক্যাল বিষয় তেমন কোনো ইন্টারফেয়ার করে না। চীন আমাদেরকে অনেক বেশি হেল্প করে, সেই তুলনায় চীন তেমন ইন্টারফেয়ার করে না। ভারত আমাদেরকে সহযোগিতার ভান করে, কিন্তু সহযোগিতা অ্যাকচুয়ালি করে বলে আমার মনে হয় না। কোথায় করলো? 1971 সালে ভারত আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। আমরা স্বাধীন হয়েছে আমাদের নিজেদের যোগ্যতায়, কিন্তু ভারত আমাদেরকে সাহায্য না করলে আমরা স্বাধীন হতাম। কিন্তু ভারত বন্ধুর মতো সাহায্য করেছে তার নিজের প্রয়োজনে। এই কারণে আমরা হয়তো 5 বছরের জায়গায় 9 মাসে স্বাধীন হয়েছে। এই জন্য ভারতকে স্যালুট। আমি ভারতের প্রতি এই কারণে অনেক কৃতজ্ঞ। এই বিশেষ করে ইন্দিরা গান্ধীর ওপরে। ওই সময় উনি যে সহযোগিতাটা আমাদেরকে করেছিল, আমাদেরকে আশ্রয় দিয়েছিল, প্রশিক্ষণ দিয়েছিল, আন্তর্জাতিক বিশ্বে জনমত সৃষ্টি করেছিল আমাদের জন্য, কিন্তু তার পরবর্তী সময়গুলোতে the relation was not so friendly, relation was not so supportive, the relation was not so cooperative, and sometimes a regulating manner, and sometimes a dominating attitude. এই জন্য আমরা ইস্ট লুকিং পলিসিকে বেছে নিলাম। চীন আমাদেরকে অনেক হেল্প করেছে, অনেক ইনভেস্ট করছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব দিকে চীন আমাদেরকে সহযোগিতা করছে। সুতরাং আমরা কেন চীনের দিকে আমাদের কূটনীতি ঘুরিয়ে নিব না? কেন চীনের দিকে আমরা দুর্বল হব না, বা কেন চীনের সাথে বন্ধুত্বপূর্ণ রিলেশন করব না? এটা বক্তব্য হচ্ছে আমাদের পরিকল্পনা মন্ত্রীর। পররাষ্ট্রমন্ত্রী ওই ব্যাপারে ইন্টারেস্টেড, চীনের ব্যাপারে। কারণ চীন গিভ অ্যান্ড টেক রিলেশন, ইটস এ গুড রিলেশন আই থিঙ্ক। এখন ব্যাপার হচ্ছে যে চীন আমাদেরকে হেল্প করেছে, কিন্তু চীনের সাথে আমাদের তেমন মেজর কোনো প্রবলেম নাই। চীন আমাদের তেমন কোনো ক্ষতি করেনি। 1971 সালে চীন আমাদেরকে মুক্তিযুদ্ধে সমর্থন করেনি, কিন্তু চীন পাকিস্তানের পক্ষেও যুদ্ধ করেনি, যদিও অস্ত্র সাপ্লাই দিয়েছিল। কিন্তু ভারতের সাথে আমাদের যে প্রবলেমগুলো খুব অ্যাকিউট আকার ধারণ করেছে। অবশ্য ভারত অনেক প্রবলেম কি করেছে, সমাধানও করেছে। অনেক প্রবলেম বাকি আছে। বিশেষ করে আমাদের সর্বোচ্চ ক্ষতি হয়ে গেছে আমাদের নদীগুলো বন্ধ হয়ে। আমাদের 1974 সালে ফারাক্কা বাঁধের ফলে রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগে সব নদীগুলো পানি বন্ধ হয়ে গেছে। 1982 সালে টিপাইমুখে বাঁধ দিয়েছে ভারত, দিয়ে হচ্ছে তিস্তার ফলে রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এইখানকার অনেকগুলো, বিশেষ করে সবচেয়ে বড় সেচ প্রকল্প হুমকির মুখে। 2012 সালে টিপাইমুখে বাদ দেওয়ার পুরোপুরি বন্দোবস্ত করে ফেলেছে। এখন শুনছি ব্রহ্মপুত্র বাদ দিবে। তারপরে ভারত বাদ দেওয়ার আগে আবার চীন হয়তো বাদ দিতে পারে, সমান। তাহলে সব মিলে আমরা যেটা মনে করছি যে মিয়ানমারের যে কোনো ঘটনার জন্য, বিশেষ করে রোহিঙ্গার জন্য আমরা অং সান সুচিকে দোষ দিচ্ছি এবং জেনারেলদেরকে দোষ দিচ্ছি। অফকোর্স দে আর গিলটি, because they are started their ethnic cleansing journey very early of their independence. তারা অনেক আগে থেকে শুরু করেছে। 48-এই তারা স্বাধীন হওয়ার পর এথনিক ক্লিনজিং শুরু করেছে। মিয়ানমার রোহিঙ্গাদেরকে তারা উচ্ছেদ করবেই করবে। তাদের বক্তব্য গোল্ডেন ট্রায়াঙ্গেলে যে স্মাগলিং, যে ড্রাগ ট্রাফিকিং, এগুলো হিউম্যান ট্রাফিকিং সব করে রোহিঙ্গারা। তাদের বক্তব্য এটা। তাদের বক্তব্য রোহিঙ্গারা বাংলাদেশি লোক, তারা বাংলাদেশে থাকবে। এর ফলে পুশ ইন পুশ ব্যাক এগুলো নানা রকম নাটক চলছে। কিন্তু ঘটনাটা হচ্ছে এই সিটওয়ের আপনার 18 ট্রিলিয়ন কিউবিক ঘনফুট যে গ্যাস রিজার্ভ, এই গ্যাসের ইন্টারেস্টের কারণে চীনও চাচ্ছে না এখানে অন্য কোনো জনগোষ্ঠী থাকুক, ভারতও চাচ্ছে না। মিয়ানমার তো এই সুযোগকে কাজে লাগাচ্ছে। ইভেন এটা বললেও হয়তো খারাপ লাগে, কারণ ইন্টারন্যাশনাল রিলেশনসে, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে
সব শয়তানগুলো এমন ভালো মানুষের মুখোশ পরে বসে থাকে, এমন ভালো মানুষ সাজে যে তারা হচ্ছে অত্যন্ত বড় বড় ফেরেশতা এক একজন। ইভেন তারা কৃত্রিম ডিপ্লোম্যাটিক প্রোটোকল সৃষ্টি করেছে অনেক। ভিয়েনা কনভেনশন অফ ডিপ্লোম্যাটিক রিলেশন 1961, ভিয়েনা কনভেনশন অফ কনসুলার রিলেশন অফ 1963, এই ডিপ্লোম্যাটিক প্রোটোকলগুলো তারা তৈরি করেছে। যখনই আপনি নিজের স্বার্থের জন্য কথা বলবেন, তখন আপনাকে বলবে পার্সোনা নন গ্রাটা, আপনাকে বলবে অভদ্র, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথা বলছে, আপনাকে পার্সোনা নন গ্রাটা করে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করবে। ইভেন এমনও করবে যে গোটা মিশনকেই টার্মিনেট করে দিবে। আর তারা তাদের ইন্টারেস্ট নিয়ে সবসময় বার্গেনিং করতে থাকবে সুপার পাওয়ারগুলো। আপনি যখন আপনার ইন্টারেস্ট নিয়ে কথা বলবেন, তখন আপনাকে বলবে পার্সোনা নন গ্রাটা, অবাঞ্ছিত ব্যক্তি, ইভেন আপনার মিশনকেও টার্মিনেট করে দিবে। তাহলে জেনারেলি as a student of international relations, we understand a lot, mean a little, but can't say nothing. কিছুই বলার নাই, কিছুই বলার থাকে না, কিন্তু সবই অনেক কিছুই বোঝা যায়। কিছু বললেই কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা। This is the problem. We are pretty super power. এখন মিয়ানমারকে ভেজে খাচ্ছে চীন এবং ভারত। আর মিয়ানমার এই সুযোগে উচ্ছেদ করতে চাচ্ছে রোহিঙ্গাদেরকে। তার ঐতিহাসিক ইচ্ছা যে রোহিঙ্গারা এখানে থাকবে না, রোহিঙ্গা মুক্ত মিয়ানমার। আবার দুইটা গোষ্ঠীর মধ্যে, বিশেষ করে ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বিজেপি সরকার, নট অল ইন্ডিয়ার বিজেপি সরকার এবং চায়নার মধ্যে একটা ইসলামোফোবিয়া কাজ করছে। শান্তির ধর্ম ইসলাম সবসময় শান্তির কথা বলে, আর ইসলামের ওপরই সবচেয়ে বেশি আঘাত এসেছে। মুসলমানরাই সন্ত্রাসের সবচেয়ে বড় শিকার। মুসলমানদের ওপরই সন্ত্রাস চালানো হয়, কিন্তু মুসলমানদেরকে কি বলা হয়? সন্ত্রাসী বলা হয়, ইসলামোফোবিয়া ছড়ানো হয়। চীনের কিছু প্রবলেম আছে। চীনের যে সিনজিয়াংয়ে মুসলমানদের ওপর নিপীড়ন করছে, তারপরে হচ্ছে কাশ্মীরে বিজেপি সরকার এসেই দেখলাম যে দমন নিপীড়ন শুরু করেছে। তো ইসলামোফোবিয়াটাও এখানে কাজ করছে। তো যা হোক, অং সান সুচিকে গ্রেপ্তার করেছে নির্বাচন কারচুপি, সেইগুলো বলছে, ঠিক আছে, বাট দিজ অল আর রেগুলেটিং উইথ ইকোনমিক ইন্টারেস্ট। রোহিঙ্গাদেরকে 2017 সালে চুক্তি হলো, চুক্তি হওয়ার পরে কোনোভাবেই কি করলো না, রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়া তো দূরের কথাই, যে ভাষান্তরে আস্তানা তৈরি করেছে। যখনই জাতিসংঘ কিছু বলতে যাচ্ছে, জাতিসংঘে ভেটো দিচ্ছে চীন এবং রাশিয়া। তাহলে জেনারেলি আমাদের এই অঞ্চলের পলিটিক্সটা সম্পূর্ণ ইকোনমিক পলিটিক্স এবং নিয়ন্ত্রণ করছে চায়না ভারতকে কিছু বখরা দিয়ে, কিছু ভাগ বাটোয়ারা দিয়ে ভারতকে চুপ করে রেখেছে এবং ভারতকে পক্ষে রেখেছে। কারণ ভারত হচ্ছে কলকাতা থেকে সিটওয়ে লাইন নিয়ে কি করবে? গ্যাস নেবে, এবং মিয়ানমারের সাথে ভারতের একটা বিরাট বর্ডার কাজ করছে। তো সব মিলে এখন যে নাটকটা শুরু হয়েছে অং সান সুচিকে নিয়ে, ইটস আনপ্রেডিক্টেবল। These all are happening with the interest of China and India. This is because Myanmar is a fragile country. Myanmar is dominated by its military. আজ অং সান সুচি অ্যারেস্ট হলো। অং সান সুচি সবসময় ডেমোক্রেসির পক্ষে কথা বলে। অং সান সুচিকে 1991 সালে নোবেল পুরস্কার পেয়েছে, ঠিক আছে। অং সান সুচিকে বন্দি করে রেখে যখন এথনিক ক্লিনজিং করবে ভালোভাবে, অং সান সুচিকে সামনে বের করে নিয়ে আসলো। আবার যখন এথনিক ক্লিনজিংটা হয়ে গেল, ভাষান্তরে যখন রোহিঙ্গাদেরকে প্রায় সেটেলমেন্ট নিশ্চিত হয়ে গেল, তখন আবার অং সান সুচিকে আবার কি জেলে পুরবে এখন। তো স্বাভাবিকভাবেই একটা সুপার পাওয়ার যখন আর একটা রাষ্ট্রে লুটতারাজ করে, তখন হচ্ছে সেই রাষ্ট্রে গণতন্ত্রটাকে কি করে ফেলে? সিজ করে নেয়।
যেমন সাদ্দাম হোসেনকে কে নিয়ে এসেছিল? ইটস এ ইউএসএ। সাদ্দাম হোসেন, মোয়াম্মার গাদ্দাফি, হোসনি মুবারক, বেইন আলী, আবু সালে, এই আরব স্প্রিংয়ে যাদেরকে সরিয়ে দিল, প্রতিটাকেই পশ্চিমা সুপার পাওয়াররা ক্ষমতায় নিয়ে এসেছে লুটতারাজ করার জন্য, এবং তাদেরকে কাজে লাগিয়ে আরব বিশ্বের তেলকে লুটতারাজ করেছে। এখন এক পর্যায়ে তারা যখন নিজের রাষ্ট্রীয় স্বার্থের কথা বলতে লাগলো, তখন কি করলো? গণতন্ত্রের কথা বলে তাদেরকে কি করে দিল? উচ্ছেদ করে দিল। দিয়ে আবার ওই স্টেজে আর এক ডিক্টেটরকে নিয়ে আসবে, নিয়ে এসে আবার কি করবে? যেই দেশে শেখ আছে সেই দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের খুব ভালো বন্ধু। You are speaking about democracy on Arabian zone. You are speaking the democracy. You are speaking about democracy in Iraq. Why not Saudi Arabia? Why not Jordan? Why not Qatar? Why not Kuwait? Why not Bahrain? Why not Amman? তাহলে আপনি গণতন্ত্রের কথা বলছেন সিরিয়াতে। You are speaking on democracy on Iraq. You are speaking democracy on Libya. You are speaking democracy on Tunisia. Why not Saudi Arabia? Why not Kuwait? Why not Qatar? Why not United Arab Emirates? Why? এই কথা কেউ বলবে না ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসিতে, ইন্টারন্যাশনাল রিলেশনস। যেই বলবে তাকেই বলবে পার্সোনা নন গ্রাটা। উনি ডিপ্লোম্যাটিক প্রোটোকল ভায়োলেট করছে, কূটনৈতিক শিষ্টাচার ভায়োলেট করছে। তাহলে মনে রাখবেন, বে অফ বেঙ্গল অঞ্চলে, এখন এই অঞ্চলে মিয়ানমার রিলেটেড অঞ্চলে যাই কিছু হচ্ছে, এর পেছনে সম্পূর্ণ সবচেয়ে বড় রিজিওনাল এজেন্সি হিসেবে কাজ করছে চীন। চীনের এখন এমন ক্ষমতা, শি জিনপিং এমনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হয়নি। চীনের এখন এত ক্ষমতা, চীনের পাশে আছে আপনার হচ্ছে কে? রাশিয়া। রাশিয়ার হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আপনি তো জানেন যে রাশিয়ার প্রেসিডেন্ট হচ্ছে ভ্লাদিমির পুতিন। আপনি তো জানেন যে ভ্লাদিমির পুতিন কেজিবির একজন সাবেক এজেন্ট, এবং ভ্লাদিমির পুতিনের পাপেট বা পুতুল, ভ্লাদিমির পুতিনের এজেন্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিল। ইন্টারন্যাশনাল মিডিয়া, ইউএস মিডিয়াগুলো বলছে। তাহলে শি জিনপিং এর অন্যতম পার্টনার হচ্ছে ভ্লাদিমির পুতিন, আর ভ্লাদিমির পুতিনের পুতুল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তাহলে বুঝেন যে কি ব্যাপক পরিমাণ ক্ষমতা হচ্ছে শি জিনপিং এর, এবং কি ব্যাপক পরিমাণ ক্ষমতা হচ্ছে চীনের। মার্কিন যুক্তরাষ্ট্র হুমকি ধুমকি দিয়ে সবকিছু আদায় করার চেষ্টা করেছে। এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব কূটনীতি থেকে সরে গেছে, হারিয়ে গেছে তার পদযাত্রা। কিন্তু চীন গিভ অ্যান্ড টেক, 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 এইভাবে সবার সাথে ইন্টারেস্ট শেয়ারিং করে চীন যেই ক্ষমতাটা অর্জন করেছে, এখন জো বাইডেন ক্ষমতায় এসে সেটাকে যুক্তরাষ্ট্রের আগের হারানো ক্ষমতাটাকে ফিরিয়ে আনতে অনেক সময় লাগবে। তো যা হোক, এখন দেখা যাক। আমরাও চাই যে অং সান সু চি মুক্ত থাকুক, গণতন্ত্রের পক্ষে কথা বলুক, এথনিক ক্লিনজিংয়ের বিরুদ্ধে কথা বলুক, কিন্তু সুপার পাওয়ারগুলো এইভাবে রাজনীতি নিয়ন্ত্রণ করলে কোনো কিছুই সম্ভব না। তো ঠিক আছে, বেস্ট অফ লাক। নেক্সটে আমি শুধু ভারতের সাথে বাংলাদেশের রিলেশন নিয়ে কথা বলবো। ধন্যবাদ। ও সরি, তার আগে আমি আর একটা কথা বলি, আমি ভুলে গেছি একটা বিষয়। সেটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্কের মাত্রা এখন অনেকটা কমে গেছে, চীনের সাথে বেড়ে গেছে। আর বাংলাদেশ সবচেয়ে বড় ডিপ্লোম্যাটিক এবং ইন্টারন্যাশনাল হ্যাজার্ডের মধ্যে আছে মিয়ানমারের সাথে। সুতরাং আপনারা সবসময় মনে রাখবেন, এই জায়গায় আপনাদেরকে বেশি পড়াশোনা করতে হবে। ক্লাস কেমন লাগছে, বা এই যে আপনাদের 13 মিনিট ফ্রি ক্লাস আমি প্রায় নিচ্ছি কনফিডেন্সের সাথেই, কনফিডেন্সের একজন টিচার হিসেবে। ক্লাস কেমন হচ্ছে আপনারা সবসময় কমেন্টের মাধ্যমে জানাবেন। তো জেনারেলি মনে রাখবেন যে আমাদের এই জানা, পড়াশোনা, সচেতনতার তো ঠিক আছে, মূলত হচ্ছে চাকুরির জন্য। চাকুরির সব পরীক্ষায় কমন পাওয়া, এবং অ্যাডমিশনের অনেক স্টুডেন্ট আমাকে মেসেঞ্জারে লেখে যে তারা আমার প্রতিটা লাইভ দেখে, কি কারণে তাদের সাধারণ জ্ঞানে প্রচুর হেল্প হয় বাংলাদেশে আন্তর্জাতিক ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য। আপনারা মন্তব্য করে জানাবেন। আর এই জায়গাগুলোতে বিশেষ করে চায়না বাংলাদেশ, চায়না মিয়ানমার, এই রিলেশনস, এই ডিপ্লোম্যাটিক বিষয়গুলো খুব ভালো করে কি
মনে রাখবেন এবং মাথায় রাখবেন। আপনার পিলি, রিটার্ন এবং ভাইবা সব জায়গায় ভালোভাবে কাজে লাগবে। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ, ভালো থাকবেন। আর নেক্সট আমি ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন নিয়ে কথা বলব। তাহলে ভালো করে লক্ষ্য করেন, এই BCIM এই ইকোনমিক নেটওয়ার্কটাই হচ্ছে এখন এশিয়ার সবচেয়ে বড় আপনার নেটওয়ার্ক হবে। এর মাধ্যমে আপনার এই চীনের কুনমিন্টাং থেকে সিটওয়ে হয়ে বাংলাদেশ, মিয়ানমার, ইন্ডিয়া। এই কারণে ইন্ডিয়া চিন্তা করছে যে বাড়াবাড়ি, মার্কিন যুক্তরাষ্ট্রের এত বাড়াবাড়ি খবরদারি না করে আর চীনের সাথে ঝামেলা করে আমার কোনো লাভ নাই, কারণ আমার প্রতিপক্ষ পাকিস্তানের অন্যতম বন্ধু হচ্ছে চীন। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে আমি যদি চীনের সাথে হাঙ্গামায় জড়াই, তাহলে আমার কি লাভ হবে? অযথা আমাকে দিয়ে চীনকে ধ্বংস করবে মার্কিন যুক্তরাষ্ট্র, আমারও ক্ষতি হবে। এই কারণে ভারত অত্যন্ত সতর্ক পদক্ষেপে চলছে, কারণ চীনের যে গ্রোয়িং পেস, এই পেসের তুলনায় ভারত কিছুই না। তো ঠিক আছে, ধন্যবাদ।